একবার কল্পনা করো তুমি এমন এক দ্বীপে ভেসে গেছো যেখানে চারিদিকে শুধু দানব আকৃতির বিশাল অ্যানাকন্ডা ঘুরে বেড়াচ্ছে। ঠিক এমনই বিশেষ এক কাজে একদল সার্কাস টিম পাড়ি জমায় থাইল্যান্ডে, কিন্তু সময় কম থাকার কারণে তারা বেছে নেয় জঙ্গলের এক ভয়ঙ্কর পথ। তবে তারা নিজেরা কখনো কল্পনাও করেনি তাদের এই সিদ্ধান্তের কারণে তারা ফেসে যাবে থাইল্যান্ডের এমন এক জঙ্গলে ঘেরা নির্জন দ্বীপে যেখানে চারিদিকে শুধু ভয়ঙ্কর ও মানুষ খেকো অ্যানাকন্ডার বসবাস। যার ফলে এই সার্কাস টিমের লোকেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ঠিক তখন তারা জানতে পারে তাদের দলেরই একজন ইচ্ছে করে তাদের এখানে ফাঁসিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সার্কাসের এই টিম ভয়ঙ্কর এই জঙ্গল থেকে বেরোবে কিভাবে? তারা কি আদৌ এখান থেকে জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবে? এটা জানতে হলে সিট বেল্ট বেঁধে বসে পড়ো আজকের গল্প দেখার জন্য। গল্পটা এতটা ইন্টারেস্টিং যে তুমি এক মুহূর্তের জন্য চোখ সরানোর সময় পাবে না। তাই লেটস গো টু দ্য মূল গল্প। তবে তার আগে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইবের একটা ছোট্ট রিকোয়েস্ট। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জেফ নামের একজন ধুরন্ধর বন্যপ্রাণী শিকারীকে। তার পেশাই ছিল জঙ্গল থেকে বিরল প্রজাতির সাপ ধরে চড়া দামে বিক্রি করা। এই জন্য জেফ এবার তার নৌকায় আরো 3 জন সঙ্গীকে নিয়ে রওনা হয়েছে অ্যামাজনের এক নিষিদ্ধ দুর্গম অঞ্চলের দিকে। লোকমুখে প্রচলিত ছিল এই জায়গাটি পুরোপুরি অভিশপ্ত, কারণ এখানে বাস করে পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে বিপজ্জনক দানব ক্রিপসন অ্যানাকন্ডা। এই দানব এতটাই হিংস্র যে চোখের সামনে নিজের প্রজাতির অন্য কোনো অ্যানাকন্ডাকে দেখলেও সে তাকে আস্ত গিলে ফেলে। যাই হোক, এভাবে অনেক পথ পাড়ি দিয়ে তারা যখন গন্তব্যের কাছাকাছি পৌঁছায় তখন জেফের নৌকার ক্যাপ্টেন থমকে দাঁড়ায়। সে বুঝতে পারে তারা মৃত্যুর মুখে পা বাড়াচ্ছে, তাই সে জেফের কাছে এই বিশাল ঝুঁকির জন্য আরো মোটা অঙ্কের টাকা দাবি করে বসে। জেফ শান্ত মুখে টাকা বের করে দিলেও চতুরতার সাথে টাকাগুলো নিচে ফেলে দেয়। আর সেই ক্যাপ্টেন যখন টাকা তুলতে নিচে ঝোঁকে এবং আবারও সোজা হয়ে দাঁড়ায়, ঠিক তখনই ঘটে সেই শিউরে ওঠা ঘটনা। জেফ তার পকেট থেকে ধারালো ছুরি বের করে সরাসরি ক্যাপ্টেনের গলায় সজোরে আঘাত করে। রক্তে ভেসে যায় চারপাশ। জেফ ক্যাপ্টেনের গলা কেটে তার দেহটা নদীতে ছুঁড়ে ফেলে দেয়, যেন সে কোনো বড় শিকারকে আকৃষ্ট করার জন্য পানিতে টোপ ফেলছে। আর এই সব কিছু দূর থেকে দেখছে জেফের বাকি 2 জন সঙ্গী, যেটা দেখে এই 2 জন সঙ্গী ভয়ে কাঁপতে শুরু করলে জেফ ঠান্ডা গলায় বলে, আমি প্রতারকদের মোটেও পছন্দ করি না। একথা বলার পরে জেফ তার বাকি 2 জন সঙ্গীকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। এভাবে কিছুটা সামনে এগোতেই বনের মাঝে তারা এক প্রাচীন শ্যাওলা ধরা মূর্তি দেখতে পায়, যেটা একদম হুবহু 5 মুখওয়ালা বিশাল অ্যানাকন্ডার মতো দেখতে। এটা দেখা মাত্রই জেফের চোখের মনি চকচক করে ওঠে। সে নিশ্চিত হয়ে যায় যে ক্রিপসন অ্যানাকন্ডার গল্পটা কোনো রূপকথা নয়, বরং এক নির্মম সত্য। এদিকে জেফের বাকি 2 সঙ্গী প্রতিমধ্যে যাওয়ার সময় ছোট বড় নানা জাতের বিষাক্ত সাপ খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং দ্রুত সেগুলো বস্তায় ভরতে শুরু করে। ওদিকে জেফ তার স্নাইপার বন্দুক নিয়ে একা একাই জঙ্গলের গভীরে চলে যায় সেই আসল দানবের খোঁজে। কিছুক্ষণ পর জেফের এক সঙ্গী সাপে ভর্তি ভারী বস্তাটা নৌকায় রাখতে ফিরে আসে, কিন্তু নদীর ঘাটে এসে তার কলিজা শুকিয়ে যায়। সে দেখে একটু আগে জেফের হাতে খুন হওয়া সেই ক্যাপ্টেনের শিরচ্ছেদ করা দেহটা পানির ভেতরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তবে তার চোখের সামনেই দেহটা আবারও টুপ করে পানিতে ডুবে যায়। আর ঠিক তখনই এক বিশাল কালো ছায়া পানির নিচ থেকে তার দিকে ধেয়ে আসতে শুরু করে। ভয় দিশাহারা হয়ে লোকটি জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু প্রকৃতির এই আদিম জল্লাদের হাত থেকে পালানো কি এতই সহজ? বিশাল সেই ক্রিপসন অ্যানাকন্ডা মুহূর্তের মধ্যে তাকে পেঁচিয়ে ধরে এবং হাড়গোড় মরমর করে ভেঙে আস্ত গিলেই ফেলবে। ঠিক তখনই দৃশ্যটি বদলে গিয়ে জঙ্গলের অন্য পাশে থাকা দ্বিতীয় সঙ্গীকে দেখানো হয়। সে হঠাৎ করে এক অদ্ভুত খসখসে শব্দ শুনে চমকে ওঠে। এই জন্য সে কিছুটা সামনে এগিয়ে যায় এবং তাকিয়ে দেখে এক গা শিউরে ওঠা দৃশ্য। একটা বিশাল আকার গাছের গুড়ি বেয়ে ওপরে উঠছে সেই দানবীয় ক্রিপসন অ্যানাকন্ডা, যার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে আছে, যা দেখে স্পষ্ট বোঝা ছিল সে একটু আগে আস্ত একটা মানুষকে গিলে ফেলেছে। এইটা বুঝতে পারা মাত্রই লোকটি ভয়ে এক কদম পেছনের আগে এক অদ্ভুত ও আঠালো তরলে মাখানো অবস্থায় তার প্রথম সঙ্গীর মৃতদেহটি ওপর থেকে সজোরে তার সামনে এসে ঝুলে পড়ে। আসলে অ্যানাকন্ডাটি তার শিকারকে মারার পর কোনো এক কারণে তাকে মুখ থেকে উগড়ে দিয়েছিল। যাই হোক, চোখের সামনে এই বিভৎস দৃশ্য দেখে দ্বিতীয় সঙ্গীটি যখন চিৎকার দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে অ্যানাকন্ডাটি তার ওপর বিদ্যুৎ গতিতে নেমে এসে তাকেও নিজের শরীরের সাথে পেঁচিয়ে ফেলে এবং ওপরে নিয়ে গাছের সাথে সজোরে চেপে
ধরে তার শরীরের প্রতিটি হাড় চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তাকেও খেতে শুরু করে। আর ঠিক এই দৃশ্যটাই কিছুটা দূরে ঝোপের আড়ালে দাঁড়িয়ে জেফ দেখছিল। তবে জেফের মুখ চোখে আতঙ্কের বদলে ছিল এক অদ্ভুত শয়তানি আনন্দ। জেফকে দেখে মনে হচ্ছিল এই সমস্ত কিছু তার প্ল্যান মোতাবেকই চলছিল। আসলে জেফ এখানে এই অ্যানাকন্ডাটিকে ধরার জন্য এসেছে। তাই সে যখন বন্দুক তাক করে ওটাকে অজ্ঞান করে ইঞ্জেকশন দিতে যাবে, ঠিক তখনই হঠাৎ পুরো জঙ্গলের পশু পাখি একসঙ্গে চিৎকার করে ওঠে। আর এই তীব্র আওয়াজে এই বিশাল অ্যানাকন্ডাটি শিকার না করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় বেইলি ইয়াং নামের এক ব্যবসায়ীকে। বেইলি ইয়াং তার বন্ধুদের সাথে একটা সার্কাস দলে কাজ করত, কিন্তু বর্তমানে সার্কাসটি বন্ধ হয়ে যাওয়ায় সে এক চড়া চুক্তিতে সেই সার্কাসের মালিকের কাছ থেকে সমস্ত পারফর্মার ও শিল্পীদের নিজের দায়িত্বে কিনে নেয়। বেইলির পরিকল্পনা ছিল এই পুরো টিমকে নিয়ে নদীপথে থাইল্যান্ডে যাওয়া এবং সেখানে এক নতুন বিশাল সার্কাসের শো খুলে প্রচুর টাকা আয় করা। আর এই জন্য পরের দিনই তারা রওনা হয় থাইল্যান্ডের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে ঘটে যায় এক মহা বিপত্তি। তাদের জাহাজটি যখন বনের ভেতরে নদী দিয়ে যাচ্ছিল, তখন তারা দেখে বিশাল সব মরা কাঠের টুকরো এবং আবর্জনা দিয়ে নদীর পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যা দেখে নৌকার অভিজ্ঞ ক্যাপ্টেন বেইলিকে সতর্ক করে বলে যে এই পথ দিয়ে যাওয়া অসম্ভব, আমাদের পথ পরিবর্তন করতে হবে। তবে অন্য পথ দিয়ে থাইল্যান্ডে যেতে অনেক সময় লাগবে। এইটা শুনে বেইলি ইয়াং প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, কারণ সে ছিল চরম লোভী এবং একগুঁয়ে মানুষ। সে নতুন পথে গিয়ে সময় নষ্ট করতে রাজি ছিল না, কারণ সে থাইল্যান্ডের শো এর জন্য অলরেডি অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছে। শো মিস হলে তার সর্বনাশ হয়ে যাবে। এক পর্যায়ে বেইলির হুমকির মুখে পড়ে ক্যাপ্টেন শেষমেশ বাধ্য হয়ে বলে তাহলে ডাইনামাইট দিয়ে এই কাঠের স্তূপ উড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু তারা জানতো না যে এই ধ্বংসস্তূপটি আসলে ছিল হাজার হাজার বিষাক্ত সাপে চরণভূমি। দেখা যায় এক বিকট শব্দে ডাইনামাইট বিস্ফোরণ ঘটিয়ে তারা পথ পরিষ্কার তো করলো, কিন্তু সেই আনন্দের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। বিস্ফোরণের ধাক্কায় চারপাশের গাছপালা এবং ধ্বংসস্তূপ থেকে বৃষ্টির মতো শত শত বিষাক্ত সাপ তাদের জাহাজের ওপর ঝরে পড়তে শুরু করে। জাহাজের ডেক মুহূর্তের মধ্যে সাপের আঁকড়ায় পরিণত হয়। সার্কাসের লোকেরা ভয়ে এবং প্রাণ বাঁচানোর তাগিদে এদিক ওদিক ছুটতে থাকে এবং অনেকেই সাপের কামড়ের মুখে পড়ে। ঠিক এই চরম বিপদের মুহূর্তে সার্কাস দলের অন্যতম বুদ্ধিমান সদস্য লেন নিজের মাথা ঠান্ডা রাখে। সে একটা উচ্চ চাপের প্রেসার পাইপ চালু করে তীব্র পানির ফোর্সে ডেকে থাকা সমস্ত সাপকে ঝেঁটিয়ে নদীতে বিদায় করে। কিন্তু ঠিক তখনই বাথরুমের ভেতরে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে বসে। বাথরুমের ছাদটি হঠাৎ ধসে পড়ে এবং সেখানে লুকিয়ে থাকা বেইলি ইয়াং এর ওপর এক ঝাঁক সাপ এসে পড়ে। বেইলি ইয়াং নিজেকে বাঁচাতে নিরুপায় হয়ে সরাসরি নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে তীরের দিকে এগোতে থাকে। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। তীরে ওঠা মাত্রই তার সামনে ফনা তুলে দাঁড়ায় এক বিশাল কিংকোবরা। বেইলি ইয়াং যখন নিজের মৃত্যুকে চোখের সামনে দেখছিল, ঠিক তখনই এক বুট জুতো এসে সেই কোবরার মাথাটা মাটিতে পিষে ফেলে। দেখা যায় এই উদ্ধারকর্তা আর কেউ নয়, সে হলো স্বয়ং জেফ। জেফ নাটকীয়ভাবে বেইলি ইয়াং এর জীবন বাঁচিয়ে তাদের জাহাজে আশ্রয় নেয়। সে সার্কাস দলের সবার কাছে নিজেকে একজন অসহায় বন্যপ্রাণী অভিযাত্রী হিসেবে পরিচয় দেয়। সে জানায় সে পথ হারিয়ে এই জঙ্গলে আটকে পড়েছিল। ঠিক তখনই দলের একজন ক্রু নিজের কান চেপে ধরে ব্যথায় চিৎকার করে ওঠে। জেফ তার কাছে গিয়ে দেখে লোকটির কানের ভেতরে কিছু একটা নড়ছে। এই জন্য জেফ কোনো দ্বিধা না করে নিজের আঙুলে একটা ছোট্ট ছুরি দিয়ে টান মেরে রক্ত বের করে লোকটির কানের ধারে নিয়ে যায়। রক্তের গন্ধে লোকটির কান থেকে একটা ছোট্ট সাপের বাচ্চা বের হয়ে সরাসরি জেফের হাতে কামড় বসিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কামড়ানোর পরেও জেফের কিচ্ছু হয় না। সে শান্তভাবে সাপটিকে ধরে পানিতে ফেলে দেয়। আর এই পুরো ঘটনাটি খুব খুঁটিয়ে লক্ষ্য করছিল লেন। লেন নামের এই মেয়েও একজন স্নেক এক্সপার্ট। লেন ভালো করে জানতো সাপের বিষের বিরুদ্ধে এমন অলৌকিক প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তখনই তৈরি হয় যখন কোনো মানুষ দীর্ঘদিন ধরে নিজের শরীরে অল্প অল্প করে সাপের বিষ প্রবেশ করায়। লেন তখন বেইলি ইয়াংকে ফিসফিস করে বলে এই জেফ লোকটাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। দেখলে তো অমন বিষাক্ত সাপের বাচ্চা কামড়ানোর পরেও ওর শরীরে কোনো প্রতিক্রিয়াই হলো না। কিন্তু বেইলি ইয়াং লেনের কথায় খুব একটা গুরুত্ব দেয় না। এদিকে জাহাজে আশ্রয় পাওয়ার পর জেফ তার আসল খেলা শুরু করে। সে গোপনে জাহাজের ক্যাপ্টেনের কেবিনে গিয়ে তার সামনে একটা পুরনো রহস্যময় মানচিত্র মেলে ধরে। জেফ ক্যাপ্টেনকে নির্দেশ দেয় যেন নৌকাটি এই মানচিত্রে দেখানো নির্দিষ্ট রুটে এগিয়ে নিয়ে যাওয়া হয়। মানচিত্রে সেই
নির্দিষ্ট লাল দাগ দেওয়ার লোকেশনটি দেখা মাত্রই ক্যাপ্টেনের পায়ের তলার মাটি সরে যায়, যদিও ক্যাপ্টেনের পায়ের তলায় মাটি ছিল না। যাই হোক, ক্যাপ্টেন রাগে এবং ভয়ে কাঁপতে কাঁপতে সরাসরি জেফের কপালে একটা বন্দুক তাক করে বসে। ক্যাপ্টেন চিৎকার করে হুমকি দেয়, তুই যদি আর একবারও এই অভিশপ্ত জায়গায় যাওয়ার কথা মুখে আনিস তবে এই বন্দুক দিয়েই তোর মাথা আমি এখানেই উড়িয়ে দেব। তুই জানিস না ওই জায়গাটা কতটা অভিশপ্ত। ক্যাপ্টেনের এই রুদ্র আচরণ দেখে জেফ বুঝতে পারে এই ক্যাপ্টেনও আসলে সেই ক্রিপসন অ্যানাকন্ডার ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে খুব ভালো করে জানে। কিন্তু জেফ তো দমে যাওয়ার পাত্র নয়। এদিকে একগুয়ে বেইলি ইয়াং, অন্যদিকে স্নিক এক্সপার্ট লেনের সন্দেহ, আর মাঝখানে জেফের এই গোপন মিশন, সব মিলিয়ে সার্কাস দলের এই থাইল্যান্ড যাত্রা যে কতটা ইন্টারেস্টিং এবং সাংঘাতিক হতে চলেছে তা গল্প দেখতে থাকলেই বুঝতে পারবে। ক্যাপ্টেনের হুমকির মুখে পড়ে জেফ আপাতত ক্যাবিন থেকে চলে যায় বটে, কিন্তু তার মাথার ভেতরে ঘুরছিল এক শয়তানি বুদ্ধি। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই জাহাজের ডেক থেকে ক্যাপ্টেন শান্ত মনে নদীতে ছিপ ফেলে মাছ ধরছিল, কিন্তু হঠাৎ করে পানির নিচ থেকে তার ছিপে এক প্রচন্ড হ্যাচকা টান লাগে। কিন্তু বুঝে ওঠার আগে ক্যাপ্টেন ভারসাম্য হারিয়ে ছিটকে নদীর গভীর পানিতে পড়ে যায়। আসলে এটা কোনো দুর্ঘটনা ছিল না, এই পুরো ফাঁদটি পেতেছিল জেফ। ক্যাপ্টেন যেহেতু এখন তার রাস্তার কাটা হয়ে দাঁড়িয়েছে, তাই সে ক্যাপ্টেনকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। জেফ খুব চতুরতার সাথে ক্যাপ্টেনকে তার সেই বিশেষ জালে আটকে ফেলেছিল, যা সে ক্রিপসন অ্যানাকন্ডাকে ধরার জন্য তৈরি করেছিল। অর্থাৎ নিজের স্বার্থের জন্য জেফ খোদ ক্যাপ্টেনকে অ্যানাকন্ডার জ্যান্ত টোপ বানিয়ে পানির নিচে ঝুলিয়ে দেয়। ক্যাপ্টেনের এভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়াটা লেনের মনে তীব্র সন্দেহ জন্ম দেয়। লেন বুঝতে পারে এই জেফ আসার পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। সে সরাসরি জেফকে চেপে ধরে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন কোথায়, কিন্তু ধূর্ত জেফ লেনকে পাত্তাই দেয় না। সে একগাল হেসে প্রশ্নটা উড়িয়ে দিয়ে বলে, আরে ভাই, এটা একটা জঙ্গল, এখানে মানুষ এভাবে হুটহাট উধাও হয়ে যাওয়াটা খুবই সাধারণ ব্যাপার। জেফের কথা শেষ না হতেই পুরো জাহাজের চারপাশে পানিতে এক ভয়ঙ্কর তোলপাড় শুরু হয়। দেখা যায় কোনো এক বিশাল আকৃতির জিনিস পানির নিচ থেকে জাহাজের সাথে ধাক্কা খাচ্ছে। সার্কাস দলের সবাই আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করতে থাকে, পানিতে এত বড় কি নড়াচড়া করছে, এই অদ্ভুত শব্দটা কোথা থেকে আসছে। তখন জেফ এক পৈশাচিক হাসি দিয়ে তাদের উদ্দেশ্যে বলে, প্রস্তুত হও সবাই, খুব বড় এবং ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলেছে। ঠিক তখনই ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরে গিয়ে আমাদের নদীর গভীরে নিয়ে যাওয়া হয়। দেখা যায় জেফের পেতে রাখা ক্যাপ্টেনের মৃত শরীরের গন্ধ শুকে সাগরের দানবের মতো এক বিশাল আকার ক্রিপসন অ্যানাকন্ডা সাঁতরে এগিয়ে আসছে। ওদিকে ডেকে থাকা জেফের মাছ ধরার শক্ত ছিপটি প্রচন্ড জোরে নিচের দিকে টানতে শুরু করে। জেফ যখন তার পুরো শক্তি দিয়ে ছিপের সুতোটা গোটানোর চেষ্টা করছিল, ঠিক তখনই পানির নিচ থেকে এক মুহূর্তের জন্য প্রকট হয় সেই দানবীয় অ্যানাকন্ডা। এত বিশাল, কুৎসিত আর চোখ দাঁড়ানো লাল রঙের ক্রিপসন অ্যানাকন্ডা দেখে জাহাজের সবার কলিজা শুকিয়ে যায়। কিন্তু এবার দানবটি শুধু টোপ খেয়ে শান্ত ছিল না। জেফের হাতের শক্ত দড়িটিকে পেঁচিয়ে ধরে অ্যানাকন্ডাটি উল্টো জেফকে এক হ্যাচকা টানে জাহাজের ডেক থেকে সরাসরি নদীর ঠান্ডা পানিতে টেনে নিয়ে যায়। পানির নিচে শুরু হয় জেফ আর সেই দানব অ্যানাকন্ডার এক রক্তক্ষয়ী লড়াই। অ্যানাকন্ডাটি জেফকে তার লেজ দিয়ে ধরে পানির নিচে এদিক ওদিক আছাড় মারতে শুরু করে। তবে জেফও এত সহজে মরার পাত্র ছিল না। সে জানতো কিভাবে এই পরিস্থিতি থেকে বাঁচতে হয়। সে কোনো মতেই নিজেকে মুক্ত করে নদীর তীরে বাঁধা একটি ছোট্ট কাঠের নৌকার দিকে সাঁতরে যায়। আসলে চতুর শিকারী জেফ আগে থেকেই সেই নৌকাটির সাথে মাছ ধরার মজবুত তার বেঁধে রেখেছিল। নিজেকে বাঁচাতে জেফ পানির নিচ থেকে একটা ধারালো লোহার ছিপ দিয়ে অ্যানাকন্ডাটির শরীরে সজোরে আঘাত করে। এই মারাত্মক আঘাতে অ্যানাকন্ডাটি মারা না গেলেও তার শরীর ভীষণভাবে জখম হয়ে যায়। রাগে অন্ধ হয়ে অ্যানাকন্ডাটি তার দানবীয় শরীর দিয়ে জেফের সেই ছোট্ট নৌকাটিকে নিজের শরীরের কুণ্ডলিতে পেঁচিয়ে ফেলে এবং নৌকা সহ জেফকে নিয়ে পানির নিচে চলে যায়। দূরে জাহাজে দাঁড়িয়ে বেইলি ইয়াং এবং তার সার্কাসের সঙ্গীরা এই হারিম করার দৃশ্য দেখছিল। সাপের সেই ভয়ঙ্কর কুণ্ডলী দেখে তারা নিশ্চিত হয়ে যায় যে জেফের চ্যাপ্টার এখানেই ক্লোজ। জেফ নিশ্চিত মারা গেছে। কিন্তু গল্পের টুইস্ট তো এখানেই। এর ঠিক পর মুহূর্তে সবাইকে চমকে দিয়ে কোনো এক অলৌকিক উপায়ে বেঁচে ফেরা জেফ হঠাৎ করেই আবার তাদের জাহাজে ডেকে এসে হাজির হয়, যা দেখে সবাই একদম অবাক হয়ে যায়। কিন্তু এইদিকে জেফ তখনও হাঁপাতে হাঁপাতে ভয়ঙ্কর সেই অ্যানাকন্ডাকে পানির নিচে খুঁজছিল। তবে জেফ ঘুণাক্ষরেও টের পায়নি যে সে যাকে পানির নিচে খুঁজছে সেই ক্রিপসন অ্যানাকন্ডা অলরেডি পানির নিচ থেকে উঠে এসে ঠিক তার পেছনে জাহাজের ডেকের ওপর ফনা তুলে দাঁড়িয়ে আছে। জেফ পেছনে ঘোরার আগে অ্যানাকন্ডাটি এক বীভৎস কাণ্ড ঘটায়। সে তার মুখ থেকে একটু আগে গিলে ফেলা সেই ক্যাপ্টেনের অর্ধগলিত মৃতদেহটি সরাসরি জেফের সামনে উগলে দেয়। লাশটির এরকম ভয়ঙ্কর বিকৃত অবস্থা দেখে ডেকে থাকা সার্কাসের অন্য লোকেরা ভয়ে চিৎকার দিয়ে জাহাজের ভেতরের একটা বাথরুমে গিয়ে দৌড়ে পালিয়ে যায় এবং ভেতরে ঢুকে দরজা লক করে দেয়।
ক্ষুধার্ত অ্যানাকন্ডাটিও তাদের তাড়া করে বাথরুমের দরজায় আঘাত করতে থাকে। ভেতরের লোকেরা দরজা চেপে ধরে অনেক কষ্টে অ্যানাকন্ডাটিকে আটকে রাখছিল। ঠিক তখন বাইরে থেকে জেফ আবার একটা ধারালো অস্ত্র নিয়ে অ্যানাকন্ডাটির পিঠ বরাবর কোপ বসিয়ে দেয়, যার ফলে এবার অ্যানাকন্ডাটি রেগে ফেটে পড়ে বাথরুমের আশা ছেড়ে সরাসরি জেফের দিকে ঘুরে যায়। জেফ বুঝতে পারে খোলা জায়গায় এর সাথে পারা যাবে না, তাই সে সাপটিকে ধোঁকা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য জাহাজের ভেতরের গলিপথে উধাও হয়ে যায়। আর অ্যানাকন্ডাটিও ফুঁসতে ফুঁসতে জেফকে খুঁজে বের করার জন্য চুপি চুপি জাহাজের ভেতরে ঢুকতে শুরু করে। জাহাজের ভেতরের পরিবেশ তখন পুরোপুরি থমথমে। দেখা যায় একটা অন্ধকার কামরার ভেতরে সার্কাসের মালিক বেইলি ইয়াং এবং তার এক সঙ্গী নিঃশ্বাস বন্ধ করে একটা চাদরের নিচে লুকিয়েছিল। বিশাল আকার অ্যানাকন্ডাটি তাদের ঘরের ভেতরে দিয়ে ফিসফিস শব্দে চলে গেলেও অন্ধকার আর নিস্তব্ধতার কারণে তাদের দেখতে না পেয়ে তাদের ওপর দিয়েই চলে যায়। ওদিকে জাহাজের মেইন কন্ট্রোল রুমে বন্দুক হাতে লুকিয়েছিল ল্যান। সে তার ঘরের কাছে জানালা দিয়ে দেখতে পায় সেই দানবীয় সাপটি বাইরের দিকে যাচ্ছে। ঠিক তখনই সৃষ্টি হয় এক চরম পরিস্থিতির। অ্যানাকন্ডাটি জাহাজের ছাদ থেকে হুট করে নিচে নেমে এসে শৌচাগারের জানালা দিয়ে অন্য দুই সঙ্গীকে আক্রমণ করে বসে, যার ফলে এই সার্কাস দলের ছোট্ট শিশু পারফর্মারটি ভয়ে নিজের জীবন বাঁচানোর জন্য কেবিনের দিকে দৌড়ে আসতে শুরু করে। কিন্তু শয়তান সাপটি সেই শিশুটিকেও শিকার করার জন্য তার পিছু নেয়। এদিকে এইটা দেখতে পাওয়া মাত্রই ল্যান নিজের জীবনের তোয়াক্কা না করে বাচ্চাটিকে বাঁচানোর জন্য ঘর থেকে ছুটে বের হয়। আর এই তাড়াহুড়ো আর সাপের লেজের প্রচন্ড ঝাপটায় জাহাজের ডেকে রাখা কেরোসিনের বড় ড্রামগুলো উল্টে যায় এবং পুরো জাহাজের মেঝেতে প্রচুর কেরোসিন তেল ছড়িয়ে পড়ে। এরপর যখন অ্যানাকন্ডাটি রাগে ফণা তুলে ল্যান আর বাচ্চাটিকে গিলে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে সার্কাস দলের আরেকজন সাহসী সঙ্গী এক অভিনব বুদ্ধি খাটায়। সে টেবিল থেকে একটা বড় স্টিলের পাতিল নিয়ে সরাসরি অ্যানাকন্ডাটির হা করা মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। জগের ভেতরে মুখ আটকে যাওয়ায় অ্যানাকন্ডাটি প্রচন্ড যন্ত্রণায় আর অস্বস্তিতে জাহাজের মেঝেতে গড়াগড়ি খেতে শুরু করে এবং পাগলের মতো মাথা ঝাঁকাতে থাকে। পরবর্তীতে অনেক কসরত করে সাপটি যখন তার মাথা থেকে সেই পাতিলটি ভেঙে মুক্ত হয়, ঠিক সেই মুহূর্তের সুযোগে যে পেছন থেকে এসে একটা শক্ত দড়ির ফাঁস সরাসরি অ্যানাকন্ডাটির মুখের চারপাশে পেঁচিয়ে তার মুখটা শক্ত করে বেঁধে ফেলে। জেফ যখন ভাবছিল সে অবশেষে তার কোটি টাকার শিকার ক্রিপসন অ্যানাকন্ডাটিকে খাঁচায় বন্দি করে ফেলেছে, ঠিক তখনই প্রকৃতির আসল বিচার নেমে আসে। একটু আগে মেঝেতে ছড়িয়ে পড়া সেই কেরোসিন তেল কন্ট্রোল রুমের শর্ট সার্কিটের আগুনের সংস্পর্শে চলে আসে। আর দেখতে দেখতে সে আগুন ছড়িয়ে পড়ে জাহাজে রাখা তাদের বাকি ডায়নামাইট বোমার স্তূপের কাছে। কয়েক সেকেন্ডের মধ্যে এক বিকট ও কান ফাটানোর শব্দে পুরো জাহাজটিতে এক বিশাল বিস্ফোরণ হয়। জাহাজের ছাদ দেওয়াল আগুনে উড়ে যায়। জেপ এবং সার্কাসের বাকি সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে জ্বলন্ত জাহাজ থেকে সরাসরি নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে। আর সেই নরকীয় আগুনে লেলিহান শিখায় পুড়তে পুড়তে চিৎকার করতে করতে পুড়ে ছাই হয়ে যায় সেই দানবীয় ক্রিপসন অ্যানাকন্ডা। পরের দিন ভোরের আলো ফুটলে নদীর তীরে দাঁড়িয়ে নিজের স্বাদের জাহাজকে দাও দাও করে জ্বলতে দেখে সার্কাস মালিক বেইলি ইয়াং বাচ্চাদের মতো কান্নাকাটি করতে শুরু করে। সে সাপের ভয়ের চেয়েও বেশি চিন্তা ছিল তার ব্যবসার ক্ষতি নিয়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার সব শেষ, আমরা এখন সময় মতো থাইল্যান্ডে পৌঁছাবো কি করে, আমার শো এর কি হবে। তার এই লোভী কথা শুনে দলে সে ছোট্ট সঙ্গীটি রেগে বেইলিকে ঝাঁঝিয়ে ওঠে বলে, তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো? এত বড় একটা জ্যান্ত যমরাজের হাত থেকে আমরা পালিয়ে এত দূরে এসেছি, নিজের জীবনটা অক্ষত বাঁচাতে পেরেছি, তুমি আমাদের জীবিত দেখেও সন্তুষ্ট নও? তোমার এখনো টাকার চিন্তা ঘুরছে মাথায়? কিন্তু এই দিকে ল্যান পুরো বিষয়টি একদম পরিষ্কার বুঝে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে এই সব কিছুর পেছনে রয়েছে ওই জঙ্গলি শিকারী জেফ। সে রেগে গিয়ে জেফের দিকে আঙুল তুলে বলতে শুরু করে, এই লোকটা আমাদের উদ্ধার করেনি, বরং আমাদের এই পুরো জাহাজ আর আমাদের জীবনকে সে ওই দানবটাকে ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করেছে। জেফ, তুমি যদি নোংরা শয়তানি না করতে তাহলে আজ আমাদের ক্যাপ্টেন মারা যেত না, আর আমরাও এত বড় বিপদে পড়তাম না। ল্যানের এই কঠিন অভিযোগ শুনে জেবার নিজের আসল রূপ লুকিয়ে রাখে না। সে পকেট থেকে তার ভেজা সিগারেটটা বের করে এবং কুৎসিত হাসি দিয়ে বলে, তোমরা সাধারণ সার্কাস দলের লোকেরা টাকার কি বোঝো? তোমরা কি জানো ওই একটা ক্রিপসন অ্যানাকন্ডার ইন্টারন্যাশনাল মার্কেটের দাম কত হতে পারে? কোটি কোটি টাকা। তোমরা যদি লড়াকু না হয়ে আমাকে ওটা জ্যান্ত ধরতে সাহায্য করতে, তাহলে আজ আমাদের এই ভাঙা জাহাজে ঘুরতে হতো না, আমরা সবাই আজ কোটিপতি হয়ে যেতাম। জেফির মুখ থেকে এই কোটিপতি শব্দটা শোনা মাত্রই লোভী বেইলি ইয়ং এর চোখ দুটো লোভের আগুনে
চকচক করে ওঠে। সে যে ইংল্যান্ডে গিয়ে সার্কাস করার জন্য কান্নাকাটি করছিল তা 1 সেকেন্ডের মধ্যে ভুলে যায়। দেখা যায় সে লেনের কথায় কান্না দিয়ে সরাসরি জেফের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে। বেইলি ইয়ং উত্তেজিত হয়ে জেফকে জিজ্ঞাসা করে, জেফ তুমি ঠিক বলছো তো? ওই অ্যানাকন্ডাটাকে ধরলে সত্যি কি এত টাকা পাওয়া যাবে? আমাদের কি করতে হবে বলো, আমরা সেই টাকা পাবো কিভাবে? আমাদের এখন কোথায় যেতে হবে? বেইলি ইয়ং এর এই অন্ধ লোভ দেখে জেফ মনে মনে হাসতে থাকে এবং সে তার পকেট থেকে সেই জলছাপ মারা রহস্যময় মানচিত্রটা আবার বের করে বেইলি ইয়ং আর বাকিদের দেখায়। মানচিত্রের একটা দুর্গম বিন্দুর দিকে আঙুল নির্দেশ করে জেফ বলে, তোমরা যদি এখন থেকে আমার কথা মতো চলো এবং আমাকে সাহায্য করো, আমি তোমাদের এই জঙ্গল পার করে মাত্র 2 দিনের মধ্যে থাইল্যান্ডে পৌঁছে দেব, আর সাথে বোনাস হিসেবে থাকবে অঢেল সম্পদ। এখন যেহেতু বেইলি ইয়ং এর দুটো কাজই একসাথে সম্পন্ন হচ্ছিল, টাকাও পাওয়া যাবে আবার থাইল্যান্ডেও যাওয়া যাবে, তাই সে এক পায়ে রাজি হয়ে যায় জেফের সাথে এই বিপজ্জনক খেলায় নামতে। কিন্তু বেইলির এই অন্ধ লোভ দেখে ল্যান্ড এবং সার্কাস দলের বাকি অনুষঙ্গীদের মনে জেফের ওপর বিন্দু মাত্র বিশ্বাসও ছিল না। তারা বুঝতে পারছিল তারা থাইল্যান্ডে নয়, বরং জেফের হাত ধরে সরাসরি মৃত্যুর পরবর্তী ধাপে পা বাড়াতে চলেছে। এরই মধ্যে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। বেইলি ইয়ং এর এক নারী সঙ্গীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, কারণ তাকে একটা অত্যন্ত বিপজ্জনক পোকা কামড়ে দিয়েছিল। সেই পোকার বিষ এতটাই মারাত্মক ছিল যে মেয়েটির মৃত্যু পর্যন্ত হতে পারত। এই অবস্থা দেখে জেফ তাদের বলে, আমার কাছে এমন একটি ওষুধ আছে যা দিয়ে এই মেয়ের চিকিৎসা করা সম্ভব। এখন তোমরা যদি ওর চিকিৎসা করাতে চাও তবে তোমাদের আমাকে আমার নৌকায় নিয়ে যেতে হবে। নিরুপায় হয়ে এবং অনিচ্ছা সত্ত্বেও তারা জেফকে সাহায্য করতে রাজি হয়। যেহেতু সেই বিস্ফোরণে বেইলি ইয়ং এর নিজস্ব জাহাজটি আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই তাদের পুরো দলটিকে এখন পায়ে হেঁটে যাত্রা শুরু করতে হয়। এরপর এভাবে পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার সময় জেফ তাদের একটা কঠোর সতর্কবার্তা দেয়। সে বলে এখানকার জল যেন তারা ভুল করেও পান না করে, কারণ এই জলের মধ্যে এমন এক ধরনের অদ্ভুত পোকা বা পরজীবী থাকে যা মানুষের শরীরের ভেতরে ঢুকে যায় এবং তাকে এতটাই তৃষ্ণার্ত করে তোলে যে মানুষটি শেষ পর্যন্ত এই জলেই ডুবে মারা যায়। এরপর হাঁটতে হাঁটতে রাত হয়ে এলে তারা সবাই মিলে একটা গুহার ভেতরে আশ্রয় নেয়। সেখানে তারা আগুন জ্বালায়। দেখা যায় পাশে বসে থাকা জেফ তখন গভীর মনোযোগ দিয়ে তার মানচিত্রে আঁকা একটা অ্যানাকন্ডার ছবির দিকে তাকিয়েছিল। ঠিক এই সময় দৃশ্যটি একটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখানো হয় কিভাবে জেফ অতীতে সেই ক্রিপসন অ্যানাকন্ডাটির মুখোমুখি হয়েছিল। সেই ভয়ানক অ্যানাকন্ডাটি জেফকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জেফ সেখান থেকে একটা কাঠের বাক্সের ভেতরে নিজেকে আটকে ফেলে। ফলে সে ক্রিপসন অ্যানাকন্ডার দৃষ্টির আড়াল হতে পারে এবং বেঁচে যায়। এরপর বেইলি ইয়ং এর এই লোকেরা এসে ডায়নামাইট দিয়ে বাকি বাক্সগুলো ভেঙে ফেলে, যেখান থেকে জেফ অক্ষত অবস্থায় বেরিয়ে এসে তাদের সাথে যোগ দেয়। দৃশ্যটি আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে জেফ তখনও সে একই মানচিত্রের দিকে তাকিয়েছিল। বেইলি ইয়ংও সেটির দিকে লক্ষ্য করে জেফকে জিজ্ঞাসা করে, তুমি এই অ্যানাকন্ডাটাকে ধরতে চাও তাই না? জেফ উত্তর দেয়, হ্যাঁ, এটা একটা মিউটেটেড অ্যানাকন্ডা, যাকে অ্যানাকন্ডাদের রাজাও বলা যায়। এটি পৃথিবীর সবচেয়ে বড় বড় শিকার ধরেছে, এমনকি সে নিজের সমান অ্যানাকন্ডাকেও গিলে খেয়েছে। জেফ বেইলি ইয়ংকে লোভ দেখিয়ে বলে, যদি আমরা একে ধরতে পারি তবে আমাদের 7 প্রজন্মকেও আর কোনো কাজ করতে হবে না। এই বিপুল অর্থের লোভে পড়ে বেইলি ইয়ং সরাসরি বলে দেয় যে সে জেফকে সাহায্য করতে প্রস্তুত। এরপর ইন্টারেস্টিং পার্ট আরও বাড়ে যখন রাতে সবাই গুহার ভেতরে ঘুমিয়ে পড়ে। দেখা যায় মাঝরাতে বেইলি ইয়ং এর একজন সঙ্গী হঠাৎ জেগে ওঠে এবং এক হারিম করা দৃশ্য দেখে যে তাদের সবাই একটা বিশাল অ্যানাকন্ডার লেজের মধ্যে পেঁচিয়ে আছে। কিন্তু হঠাৎ করে তার পুরোপুরি চোখ খুলে যায় এবং সে বুঝতে পারে যে এটি আসলে একটা অত্যন্ত ভয়ানক দুঃস্বপ্ন ছিল। বাস্তবে আশেপাশে কোনো অ্যানাকন্ডা ছিল না। তবে সে খেয়াল করে যে তার ভাই সেখানে নেই। এই জন্য আতঙ্কিত হয়ে সে গুহা থেকে বেরিয়ে এসে তার ভাইকে ডাকতে শুরু করে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে সে দেখতে পায় তার ভাই নদীতে ডুবে যাচ্ছে। সে দ্রুত তার কাছে গিয়ে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তখনই সে দেখতে পায় নদীর জলে সেই বিষাক্ত পোকাগুলো কিলবিল করছে, যার বিষয়ে জেফ আগেই সতর্ক করেছিল। অর্থাৎ সেই অদ্ভুত পোকাগুলো তার ভাইকে কামড়ে চরম তৃষ্ণার্ত করে জলে নামিয়েছিল। কিন্তু তাকে বাঁচানোর আগে হঠাৎ পানির নিচ থেকে একটা অ্যানাকন্ডা এসে তার ভাইকে টেনে গভীর জলে নিয়ে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে ভারী মন নিয়ে তারা আবারও যাত্রা শুরু করে। এইবার জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার সময় তারা এমন একটি দুর্গম পথের সামনে এসে দাঁড়ায় যেখানে হাঁটার মতো আর কোনো জায়গায় ছিল না। যে কোনো মূল্যে তাদের নদীতে নামতেই হতো, কারণ নদীটি পার হওয়া ছাড়া সামনে যাওয়ার আর কোনো পথ নেই। আগের রাতের ঘটনার পর কেউই নদীতে নামতে চাইছিল না, কিন্তু এখন আর কোনো উপায় না থাকায় তারা চরম ভয়ে নদীতে নামে। দেখা যায় নদীতে নামা মাত্রই এক যুবক জলের দিকে ইশারা করে চিৎকার করে ওঠে এবং বাকিরা দেখতে পায় একটা বিশাল
অ্যানাকন্ডা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। সার্কাস টিমের মধ্যে যে লোকটির ভাই আগের রাতে নিখোঁজ হয়েছিল সে ভয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু প্রবাদে আছে ভীত মানুষের মৃত্যু নিশ্চিত। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে অ্যানাকন্ডাটি ঠিক তার পেছনেই হা করে আছে। এরপর হঠাৎ অ্যানাকন্ডাটি তাকে কামড়ে ধরে এবং শরীরের সাথে শক্ত করে পেঁচিয়ে ফেলে। ল্যান তৎক্ষণাৎ তার সাহায্যে এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অ্যানাকন্ডাটি ইতোমধ্যেই লোকটির হাড়গোড় ভেঙে ফেলেছে এবং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। আশেপাশে থাকা বাকি সবাই স্তব্ধ হয়ে পুরো দৃশ্যটি চোখের সামনে দেখে, কারণ তাদের এখানে কিছুই করার নেই। এরপর অ্যানাকন্ডাটি লোকটির মৃতদেহ নিয়ে পানিতে অদৃশ্য হয়ে যায় এবং বাকিরা প্রাণ বাঁচাতে দ্রুত সেখান থেকে ছুটে পালায়। কিছুক্ষণ পর তারা অবশেষে জেফের নৌকায় পৌঁছাতে সক্ষম হয়। পৌঁছানো মাত্রই জেফ তার প্রতিশ্রুতি অনুযায়ী সেই ওষুধটি দেয়, যা দিয়ে তারা ওই সুন্দরী অসুস্থ সঙ্গীর চিকিৎসা করতে শুরু করে। আর এখন তারা থাইল্যান্ডের মূল ভূখণ্ডের খুব কাছাকাছি চলে এসেছিল। পরিস্থিতি স্বাভাবিক ভেবে তাদের একজন সঙ্গী প্রস্তাব দেয়, চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। কিন্তু জেফ তখনই তার আসল রূপ দেখায়। সে বলে, প্রতিশ্রুতি অনুযায়ী আমি তোমাদের সবাইকে নিরাপদে এখানে নিয়ে এসেছি, কিন্তু এখন তোমাদেরও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তোমাদের সবাইকে আমাকে সাহায্য করতে হবে। একথা শুনে দলের ছোট্ট ছেলেটি জেফের উদ্দেশ্য বুঝতে পেরে বলতে শুরু করে, যদি তোমার সাহায্যের সাথে ওই অ্যানাকন্ডার কোনো সম্পর্ক থাকে তাহলে ভুলে যাও, আমরা তোমার সাহায্য করব না। একথা শুনে জেফ সরাসরি তার বন্দুক বের করে বসে। ঠিক একই সময়ে চরম লোভী বেইলিয়াংও নিজের ছুরি বের করে তাদের ভয় দেখাতে শুরু করে, কারণ সে ইতোমধ্যে জেফের সাথে হাত মিলিয়ে তার দলে চলে গেছে। বেইলিয়াং বাকিদের হুমকি দিয়ে বলতে থাকে যেন তারা তাড়াতাড়ি জেফের কথা মতো কাজ করে। লেন বেইলিয়াং এর এই রূপ দেখে অবাক হয়ে বলে, তোমরা সবাই কি পাগল হয়ে গেছো? ওই বড় অ্যানাকন্ডা ধরা প্রায় অসম্ভব। এটা শুনে জেফ ঠান্ডা মাথায় উত্তর দেয়, হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু পুরোপুরি নয়। ওই অ্যানাকন্ডাটা যখন কোনো কিছু খেতে ব্যস্ত থাকবে তখনই তাকে ধরতে হবে। এই ভয়ঙ্কর পরিকল্পনা অনুযায়ী বেইলিয়াং ও জেফ দুজনে মিলে দড়ি দিয়ে লেনের দুই সঙ্গীকে শক্ত করে বেঁধে একটা বড় জালের উপরে ঝুলিয়ে দেয়, যাতে সেই ক্রিপসন অ্যানাকন্ডাটিকে আকর্ষণ করার জন্য তাদের জ্যান্ত টোপ হিসেবে ব্যবহার করা যায়। দেখা যায় কাঁদতে কাঁদতে ছোট্ট শিশুটি বেইলিয়াংকে জিজ্ঞাসা করে, আমরা যদি মারা যাই তাহলে তোমার সার্কাসে কে খেলা দেখাতে আসবে? একথা শুনে বেইলিয়াং পাগলের মতো হাসতে হাসতে তার আসল গোপন কথা ফাঁস করে দেয়। সে বলে, তোমরা কি ভেবেছিলে আমি তোমাদের সার্কাসের জন্য থাইল্যান্ডে নিয়ে যাচ্ছিলাম? না, আমি তোমাদের সেখানে নিয়ে যাচ্ছিলাম তোমাদের শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অনেক টাকা কামানোর জন্য। কিন্তু এখন আমার পরিকল্পনা বদলে গেছে এবং আমি জেফের সাথে হাত মিলিয়েছি, কারণ আমি জানি এই অ্যানাকন্ডাটা আমাকে তোমাদের চেয়েও অনেক বেশি টাকা কামিয়ে দিতে পারবে। এদিকে জেফ যখন সেই ক্রিপসন অ্যানাকন্ডাটির জন্য নিখুঁত ফাঁদ পাচ্ছিল, তখন সেই বাকি থাকা লেন আর সেই সুন্দরী মেয়েটাকে একটা গাছের সাথে শক্ত করে বেঁধে রেখেছিল। শুধু তাই নয়, সে মেয়ে দুটির একজনের সাথে অত্যন্ত অশালীন ও নোংরা আচরণ করতে শুরু করে। কিন্তু এই মেয়েও ছিল মহাচালাক। সে জেফকে বাধা দেওয়ার ভান না করে উল্টো তাকে নিজের মোহের ফাঁদে ফেলে এবং অত্যন্ত চতুরতার সাথে জেফের পকেট থেকে বন্দুকটি বের করে নেয়। কিন্তু মেয়েটি যখনই জেফকে লক্ষ্য করে গুলি চালাতে যায়, ঠিক তখনই সে বুঝতে পারে এই বন্দুকটি সম্পূর্ণভাবে খালি। ফলে মেয়েটি আবারও জেফের খপ্পরে মারাত্মকভাবে আটকে পড়ে। জেফ এইবার রাগে অন্ধ হয়ে মেয়েটিকে মারতে গেলে ল্যান পেছন থেকে ছুটে আসে এবং তার হাতে ছুরি দিয়ে জেফকে আঘাত করে বসে। কিন্তু জেফ অত্যন্ত শক্তিশালী হওয়ায় ল্যানকে উল্টো মাটিতে আছাড় মারে। এই সুযোগ দেখে সেই সুন্দরী মেয়েটি জেফের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই শুরু করে। এখানে ল্যান কিছুটা দুর্বল হয়ে পড়লেও সে পেছন থেকে জেফের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছিল। তবে এই ভয়ানক লড়াইয়ের মাঝে হঠাৎ করে জেফের হাতে থাকা সেই বন্দুক থেকে একটা গুলি চলার শব্দ শোনা যায়। ঠিক এই সময়ে এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় সেই জায়গা যেখানে জেফ টোপ হিসেবে দুই সঙ্গীকে বেঁধে রেখেছিল। লেনের এই দুই সঙ্গীর দিকে এখন একটা বিশাল সাইজের অ্যানাকন্ডা তাদেরকে খাওয়ার জন্য ধীর গতিতে এগিয়ে আসছিল। আর এই সমস্ত কিছু দূরে দাঁড়িয়ে বেইলিয়াং অত্যন্ত আনন্দের সাথে নিজের চোখে উপভোগ করছিল। দেখা যায় বেইলিয়াং এর হাতে ছিল অ্যানাকন্ডা ধরার জন্য ব্যবহৃত সেই জালের প্রধান দড়িটি, কিন্তু বেইলিয়াং অন্যদের মৃত্যুর তামাশা দেখতে এতটাই ব্যস্ত ছিল যে সে টেরই পায়নি তার নিজের মৃত্যু ঠিক তার মাথার ওপরেই ঝুলছে। দেখা যায় আরেকটি বিশাল অ্যানাকন্ডা গাছের ওপর থেকে তার দিকে ওত পেতেছিল। বেইলিয়াং কিছু বুঝে ওঠার আগে অ্যানাকন্ডাটি তার মাথায় সজোরে আঘাত করে তাকে শূন্যে তুলে নিয়ে যায়। এই অতর্কিত আক্রমণে বেইলিয়াং তার হাতে দড়িটি ছেড়ে দেয়, যার ফলে দড়িটি হাতছাড়া হয়ে টান খেয়ে জালটি দুই সঙ্গী সহ ওপরের দিকে উঠে যায় এবং তারা নিচের অ্যানাকন্ডাটির মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে যায়। ওদিকে জেফ তখনও মেয়েটিকে মারার চেষ্টা করছিল, কিন্তু এবার ল্যান তার বুদ্ধি খাটিয়ে পেছন থেকে একটা বড় কাঠের টুকরো নিয়ে
জেফের মাথায় সজোরে আঘাত করে, যার ফলে জেফ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর জেফ অজ্ঞান হওয়ার সাথে সাথেই তারা দুজনে দ্রুত নদীর ওপরে আটকে থাকা তাদের বাকি দুই সঙ্গীর কাছে ছুটে যায় এবং ফাঁদ থেকে তাদের মুক্ত করে আনে। কিন্তু ঠিক তখনই জেফের জ্ঞান ফিরে আসে এবং সে আবারও দাঁড়িয়ে পড়ে। তাকে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে যে এবার হয়তো জেফ তাদেরকে আর বাঁচিয়ে রাখবে না, কিন্তু ভাগ্য এখানে তাদের পক্ষে ছিল। ঠিক তখনই নদী থেকে সেই বিশাল অ্যানাকোন্ডাটি জেফের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। এইটা দেখে ল্যান সহ বাকিরা নিজেদের জীবন বাঁচাতে দ্রুত পালানোর জন্য জেফের নৌকায় গিয়ে ওঠে। কিন্তু ততক্ষণে ল্যানের সেই সুন্দরী সঙ্গীর অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল, কারণ জেফের সাথে লড়াইয়ের সময় যে গুলিটি চলেছিল সেই গুলিতে এই সুন্দরী গুরুতর আহত হয়ে গেছে। আর এভাবেই কিছুক্ষণ থাকার পর ল্যানের কোলেই তার মৃত্যু হয়। এটা দেখে বাকিরা এক মুহূর্ত দেরি না করে দ্রুত নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত নৌকাটি বিকল হয়ে পড়েছিল এবং স্টার্ট নিচ্ছিল না। ঠিক এই সময়ে ল্যানের এক সঙ্গীকে পেছন থেকে হঠাৎ গুলি করা হয়। সে যখন শরীর থেকে গুলিটি বের করে পরীক্ষা করে তখন দেখতে পায় এটি আসলে কোনো সাধারণ গুলি নয়, বরং এটি একটা ট্র্যাঙ্কুলাইজার বা অজ্ঞান করার ওষুধবাহী সিরিঞ্জ ছিল। এরপর পেছনে তাকালে তারা দেখতে পায় যে এই কাজটি করেছে সে আর কেউ নয়, স্বয়ং জেফ। জেফ সেই অ্যানাকোন্ডার প্রাণঘাতী আক্রমণ থেকেও বেঁচে ফিরে এসেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে অ্যানাকোন্ডাটির মাথা কেটে তাকে দু টুকরো করে দিয়েছে, আর এই জন্য জেফ আবারও এই তিনজনকে বন্দি করে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদের ধারালো লোহার তার দিয়ে চারপাশ থেকে বেঁধে ক্রিপসন অ্যানাকোন্ডার জন্য নতুন করে টোপ বানায়। এরপর সে লোহার ধারালো সেই তার ধরে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এবার মুহূর্তের মধ্যেই পানির নিচ থেকে অনেকগুলো বড় বড় অ্যানাকোন্ডা এই তিনজনকে আক্রমণ করার জন্য সেখানে হাজির হয়। দেখা যায় চারপাশ থেকে সেই অ্যানাকোন্ডাগুলো তাদেরকে ঘিরে ধরায় তিনজনই বুঝতে পারে যে আজ তাদের মৃত্যু নিশ্চিত এবং পালানো প্রায় অসম্ভব। কিন্তু এখানে তাদের ভাগ্য আবার অলৌকিকভাবে সহায় হয়। হঠাৎ করে এক অদ্ভুত কারণে বাকি সব অ্যানাকোন্ডা এই তিনজনকে ছেড়ে ভয়ে চারিদিকে পালাতে শুরু করে। আসলে তারা সেখানে অন্য একটি বিশাল দানবীয় অ্যানাকোন্ডাকে আসতে দেখেছিল, যার ফলে ছোট সাপগুলো পালিয়ে যায়। এবার সেই আসল দানব অ্যানাকোন্ডাটি তার বিশাল মুখ খুলে এই তিনজনকে গিলে ফেলার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সে আক্রমণ করার ঠিক আগ মুহূর্তেই পেছন থেকে অন্য আরেকটা তার থেকেও বিশাল সাইজের অ্যানাকোন্ডা আক্রমণ করে বসে। আর এটাই ছিল সেই আসল ক্রিপসন অ্যানাকোন্ডা, যাকে জেফ সারা জঙ্গল জুড়ে তন্ন তন্ন করে খুঁজছিল। দেখা যায় এর আকার অন্য সাধারণ অ্যানাকোন্ডাগুলোর চেয়ে প্রায় 20 গুণ বড় ছিল। এই ক্রিপসন অ্যানাকোন্ডাটি এসে সেই ছোট্ট বাচ্চাও বাকিদেরকে পেঁচিয়ে ধরতে শুরু করে এবং যখনই তাদের গিলে ফেলার উপক্রম করে ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা জেফ সুযোগ বুঝে হাতের দড়িটি ছেড়ে দেয় এবং বড় জালটি দিয়ে ক্রিপসন অ্যানাকোন্ডাটিকে আটকে ফেলে। ক্রিপসন অ্যানাকোন্ডাটি জালের ভেতরে নিজেকে মুক্ত করার জন্য তীব্র ছটফট করতে থাকে। অ্যানাকোন্ডাটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যখন দেখে জাল থেকে মুক্ত হওয়া যাচ্ছে না তখন সে নিজের ধারালো দাঁত দিয়ে কামড়ে শক্ত জালটিকে ছিঁড়ে ফেলে এবং একটা ঘন গাছের ভেতর দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। আর এইটা দেখে যে পাগলের মতো উন্মাদ হয়ে পড়ে এবং তার স্বপ্নের শিকারকে হাতছাড়া না করতে মরিয়া হয়ে সাপটির পেছনে দৌড়ায়। কিন্তু এই তাড়াহুড়ায় জেফ এক চরম বোকামি করে বসে এবং নিজেকে একটা গাছের ডালপালার সাথে আটকে ফেলে। সে নিজেকে মুক্ত করার আগেই ক্রিপসন অ্যানাকোন্ডাটি ঘুরে এসে তার বিশাল শরীর দিয়ে জেফকে গাছের চারপাশ সহ শক্ত করে পেঁচিয়ে ধরে। এই দৃশ্য দেখে দূরে দাঁড়িয়ে থাকা বাকিরাও আতঙ্কে পড়ে যায়। নিজেদের বাঁচানোর জন্য তখন তারা কিছুই করতে পারছিল না, কারণ তারা নিজেরাই সেখানে বন্দী ছিল। কিন্তু ঠিক তখনই সেই চালাক ছোট ছেলেটি নিজের বুদ্ধি খাটায়। সে নিজের দাঁত দিয়ে জালের শক্ত দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে শুরু করে, কারণ তার মনের গভীরে তখন বেঁচে থাকার একটা আশা ছিল। ওদিকে জেফ আরও একবার তার সর্বশক্তি দিয়ে ক্রিপসন অ্যানাকোন্ডার কবল থেকে পিছলে পালাতে সক্ষম হয়, কিন্তু সে পুরোপুরি পালানোর আগেই ক্রিপসন অ্যানাকোন্ডাটি তার বিশাল লেজ দিয়ে জেফকে আবারও লুপ করে আটকে ফেলে নিজের দিকে টেনে নেয় এবং তারপর নিজের লেজ দিয়ে শক্ত করে ধরে ফেলে। এরপর এই অ্যানাকোন্ডাটি জেফের ঘাড় এত জোরে চাপ দেয় যে জেফের শরীরের হাড়গোড় মরমর করে ভাঙতে শুরু করে। এরপর এই বিশাল আকার অ্যানাকোন্ডাটি জেফকে আস্ত গিলে ফেলে তার চিরসমাপ্তি ঘটায়। এদিকে সেই সুযোগে এই তিনজনও জালের দড়ি ছিঁড়ে সম্পূর্ণ মুক্ত হতে সক্ষম হয়। এরপর দেখা যায় জেফকে খাওয়ার পর ক্রিপসন অ্যানাকোন্ডাটি এবার এই তিনজনকে খাওয়ার জন্য তাদের দিকে ধেয়ে আসছিল। আর এটা দেখে তারা প্রাণপণে দৌড়ে একটা পরিত্যক্ত কাঠের কন্টেনারের কাছে পৌঁছায়। বাচ্চাটি নিজের জীবন বাঁচাতে দ্রুত কন্টেনারের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু অ্যানাকোন্ডাটি তাকে দেখে ফেলে এবং কন্টেনারের ভেতরে মাথা ঢুকিয়ে তার দিকে এগোতে থাকে। দেখা যায় কন্টেনারের অপর পাশের দরজাটি পুরোপুরি লক বা বন্ধ ছিল। এইটা দেখে বাচ্চাটি ভয়ে অত্যন্ত দ্রুত কন্টেনারের এপাশে থাকা দরজাটি ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো
কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। অ্যানাকোন্ডাটি বাচ্চাটিকে কামড়ে দেওয়ার জন্য তার দিকে এগিয়ে আসছিল। ঠিক এমন সময় বাইরে থাকা সঙ্গীটি কন্টেনারের অপর পাশে দরজাটি টেনে খুলে ফেলে এবং বাচ্চাটি সেখান থেকে বেরিয়ে কোনো রকমে পালিয়ে যায়। আর এখন তারা সবাই মিলে সামনের জ্বলন্ত আগুনের দিকে দৌড়ে যায়, কারণ তারা জানতো যে এই দানবের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নেই। কিন্তু ঠিক তখনই তাদের নিজেদের অজান্তেই তারা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের এমন এক অংশে পৌঁছে গিয়েছিল যেখানে লোভিজেভ আগে থেকেই অ্যানাকোন্ডা শিকারের জন্য একটা অত্যন্ত ধারালো লোহার তার পেতে রেখেছিল। দেখা যায় ক্রিপসন অ্যানাকোন্ডাটি যখনই দ্রুত গতিতে তাদের তাড়া করে সেই তারের ওপর দিয়ে যায়, ঠিক তখনই তারের ধারালো আঘাতে মুহূর্তের মধ্যে তার বিশাল মাথাটি ধর থেকে কেটে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। ল্যান এবং বাকিরা পেছনে ফিরে তাকায় এবং বিশ্বাসই করতে পারছিল না যে তারা সত্যি সত্যিই বেঁচে গেছে। সাপের কাটা মাথা ও বিশাল দেহটি নিথর পড়ে থাকতে দেখে তারা অত্যন্ত খুশি হয় যে অ্যানাকোন্ডাটি মারা গেছে। আর এর ফলে তারা আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে এই জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করে, কারণ তারা খুব ভালো করে জানতো যে এই রহস্যময় জঙ্গলে এখনো এরকম আরো অনেক ভয়ানক অ্যানাকোন্ডা ঘুরে বেড়াচ্ছে। তাই তারা যত দ্রুত সম্ভব সেই জঙ্গল থেকে পালিয়ে মূল ভূখণ্ডের দিকে চলে যায়। এরপর গল্পের একেবারে শেষ দৃশ্যে দেখা যায় ক্রিপসন অ্যানাকোন্ডাটি আসলে মারা যায়নি। জেফ গল্পের শুরুতে যেমনটা বলেছিল যে এটি সাধারণ কোনো সাপ নয়, এটি ছিল একটা মিউটেটেড অমর অ্যানাকোন্ডা। অলৌকিক ও বৈজ্ঞানিক মিউটেশনের কারণে সাপটি তার কাটা মাথার শরীরের সাথে পুনরায় জোড়া লাগিয়ে সম্পূর্ণ নতুনভাবে নিজেকে তৈরি করে ফেলে এবং চোখ মেলে আবার জীবিত হয়ে ওঠে। আর এই হাড়হিম করা দৃশ্যের মাধ্যমেই অসাধারণ এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। এখন বলো কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লাগে তাহলে গল্পটিতে একটা লাইক, আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে কমেন্ট করে জানাও গল্পটা কেমন লাগলো এবং কে কোথায় থেকে দেখছো।